সবাইকে স্বাগত জানাই সুমন গল্পকথক চ্যানেলের আরও একটি নতুন গল্পের আসরে। আজ আমরা শোনাতে চলেছি রবি ঠাকুরের লেখা ছোট গল্প বোষ্টমী। শুরু হচ্ছে আজকের নিবেদন বোষ্টমী এর প্রথম পর্ব। আমি লিখিয়া থাকি, অথচ লোকরঞ্জন আমার কলমের ধর্ম নয়। এই জন্য লোকেও আমাকে সদা সর্বদা যে রঙে রঞ্জিত করিয়া থাকে, তাহাতে কালির ভাগই বেশি। আমার সম্বন্ধে অনেক কথাই শুনিতে হয়, কপালক্রমে সেগুলি হিতকথা নয়, মনোয়ারি তো নহেই। শরীরে যেখানটায় ঘা পড়িতে থাকে সে জায়গাটা যত তুচ্ছই হোক, সমস্ত দেহটাকে বেদনার জোরে সেই ছাড়াইয়া যায়। সে লোক গালি খাইয়া মানুষ হয়, সে আপনার স্বভাবকে যেন ঠেলিয়া একঝোঁকা হইয়া পড়ে। আপনার চারিদিককে ছাড়াইয়া আপনাকেই কেবল তাহার মনে পড়ে। সেটা আরামও নয়, কল্যাণও নয়। আপনাকে ভোলাটাই তো স্বস্তি। আমাকে তাই ক্ষণে ক্ষণে নির্জনের খোঁজ করিতে হয়। মানুষের ঠেলা খাইতে খাইতে মনের চারিদিকে যে টোল খাইয়া যায়, বিশ্ব প্রকৃতির সেবানিপুণ হাতখানির গুণে তাহা ভরিয়া ওঠে। কলিকাতা হইতে দূরে নিভৃতে আমার একটি অজ্ঞাতবাসের আয়োজন আছে। আমার নিজ চর্চার দৌরাত্ম্য হইতে সেইখানে অন্তর্ধান করিয়া থাকি। সেখানকার লোকেরা এখনও আমার সম্বন্ধে কোনো একটা সিদ্ধান্তে আসিয়া পৌঁছে নাই। তাহারা দেখিয়াছে আমি ভোগী নই, পল্লীর রজনীকে কলিকাতার কলুষে আবিল করি না, আবার যোগীও নই, কারণ দূর হইতে আমার যেটুকু পরিচয় পাওয়া যায় তাহার মধ্যে ধনের লক্ষণ আছে। আমি পথিক নহি, পল্লীর রাস্তায় ঘুরি বটে, কিন্তু কোথাও পৌঁছিবার দিকে আমার কোনো লক্ষ্যই নাই। আমি যে গৃহী এমন কথা বলাও শক্ত, কারণ ঘরের লোকের প্রমাণাভাব। এই জন্য পরিচিত জীবশ্রেণীর মধ্যে আমাকে কোনো একটা প্রচলিত কোঠায় না ফেলিতে পারিয়া গ্রামের লোক আমার সম্বন্ধে চিন্তা করিয়া একরকম ছাড়িয়া দিয়াছে। আমিও নিশ্চিন্ত আছি। অল্পদিন হইল খবর পাইয়াছি এই গ্রামে একজন মানুষ আছে যে আমার সম্বন্ধে কিছু একটা ভাবিয়াছে, অন্তত বোকা ভাবে নাই। তাহার সঙ্গে প্রথম দেখা হইল তখন আষাঢ় মাসের বিকালবেলা। কান্না শেষ হইয়া গেলেও চোখের পল্লব ভিজা থাকিলে যেমন ভাবটা হয়, সকালবেলাকার বৃষ্টি অবসানে সমস্ত লতাপাতা আকাশ ও বাতাসের মধ্যে সেই ভাবটা ছিল। আমাদের পুকুরের উঁচু পাড়িটার উপর দাঁড়াইয়া আমি একটি নধর শ্যামল গাভীর ঘাস খাওয়া দেখিতেছিলাম। তাহার চিক্কণ দেহটির উপর রৌদ্র পড়িয়াছিল দেখিয়া ভাবিতেছিলাম, আকাশের আলো হইতে সভ্যতা আপনার দেহটাকে পৃথক করিয়া রাখিবার জন্য যে এত দর্জির দোকান বানাইয়াছে, ইহার মতো এমন অপব্যয় আর নাই। এমন সময় হঠাৎ দেখি একটি প্রৌঢ়া স্ত্রীলোক আমাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিল। তাহার আঁচলে কতকগুলি ঠোঙার মধ্যে করবী, গন্ধরাজ এবং আরও 2-4 রকমের ফুল ছিল। তাহারই মধ্যে একটি আমার হাতে দিয়া ভক্তির সঙ্গে জোড়হাত করিয়া সে বলিল, আমার ঠাকুরকে দিলাম, বলিয়া চলিয়া গেল। আমি আশ্চর্য হইয়া গেলাম যে তাহাকে ভালো করিয়া দেখিতেই পাইলাম না। ব্যাপারটা নিতান্তই সাদা, অথচ আমার কাছে তাহা এমন করিয়া প্রকাশ পাইল যে সেই যে গাভীটি বিকালবেলাকার ধূসর রৌদ্রে লেজ দিয়া পিঠের মাছি তাড়াইতে তাড়াইতে নববর্ষার রসকোমল ঘাসগুলি বড় বড় নিঃশ্বাস ফেলিতে ফেলিতে শান্ত আনন্দে খাইয়া বেড়াইতেছে, তাহার জীবলীলাটি আমার কাছে বড় অপরূপ হইয়া দেখা দিল। একথা বলিলে লোকে হাসিবে, কিন্তু আমার মন ভক্তিতে উঠিল। আমি সহজ আনন্দময় জীবনেশ্বরকে প্রণাম করিলাম। বাগানের আম গাছ হইতে পাতা সমেত একটি কচি আমের ডাল লইয়া সেই গাভীকে খাওয়াইলাম। আমার মনে হইল আমি দেবতাকে সন্তুষ্ট করিয়া দিলাম। ইহার পরবৎসর যখন সেখানে গিয়েছি তখন মাঘের শেষ। সেবার তখনও শীত ছিল। সকালের রৌদ্রটি পূবের জানালা দিয়া আমার পিঠে আসিয়া পড়িয়াছিল, তাহাকে নিষেধ করি নাই। দোতলার ঘরে বসিয়া লিখিতেছিলাম।
বেহারা আসিয়া খবর দিল আনন্দী বোষ্টমী আমার সঙ্গে দেখা করিতে চায়। লোকটাকে জানি না। অন্যমনস্ক হইয়া বলিলাম, আচ্ছা এখানে নিয়ে আয়। বোষ্টমী পায়ের ধুলা লইয়া আমাকে প্রণাম করিল। দেখিলাম সেই আমার পূর্ব পরিচিত স্ত্রীলোকটি। সে সুন্দরী কিনা সেটা 100 বছর হইবার বয়স তাহার পার হইয়া গেছে। দোহারা, সাধারণ স্ত্রীলোকের চেয়ে লম্বা, একটি নিয়ত ভক্তিতে তাহার শরীরটি নম্র, অথচ বলিষ্ঠ নিঃসংকোচ তাহার ভাব। সবচেয়ে চোখে পড়ে তাহার 2 চোখ। ভিতরকার কি একটা শক্তিতে তাহার সেই বড় বড় চোখ দুটি যেন কোন দূরের জিনিসকে কাছে করিয়া দেখিতেছে। তাহার সেই 2 চোখ দিয়ে আমাকে যেন ঠেলা দিয়া সে বলিল, এ আবার কি কাণ্ড? আমাকে তোমার এই রাজসিংহাসনে তলায় আনিয়া হাজির করা কেন? তোমাকে গাছের তলায় দেখিতাম, সে যে বেশ ছিল। বুঝিলাম গাছতলায় আমাকে অনেকদিন লক্ষ্য করিয়াছে, কিন্তু আমি ইহাকে দেখি নাই। সর্দির উপক্রম হওয়াতে কয়েকদিন পথে ও বাগানে বেড়ানো বন্ধ করিয়া ছাদের উপরেই সন্ধ্যাকাশের সঙ্গে মোকাবেলা করিয়া থাকি। তাই কিছুদিন সে আমাকে দেখিতে পায় নাই। একটুক্ষণ থামিয়া সে বলিল, গৌর, আমাকে কিছু একটা উপদেশ দাও। আমি মুশকিলে পড়িলাম। বলিলাম, উপদেশ দিতে পারি না, নিতেও পারি না। চোখ মেলিয়া চুপ করিয়া যাহা পাই তাহা লইয়াই আমার কারবার। এই যে তোমাকে দেখিতেছি, আমার দেখাও হইতেছে, শোনাও হইতেছে। বোষ্টমী ভারী খুশি হইয়া গৌর গৌর বলিয়া উঠিল। কহিল, ভগবানের তো শুধু রসনা নয়, তিনি যে সর্বাঙ্গ দিয়া কথা কন। আমি বলিলাম, চুপ করিলেই সর্বাঙ্গ দিয়া তার সেই সর্বাঙ্গের কথা শোনা যায়। তাই শুনিতেই শহর ছাড়িয়া এখানে আসি। বোষ্টমী কহিল, সেটা আমি বুঝিয়াছি, তাই তো তোমার কাছে আসিয়া বসিলাম। যাইবার সময় সে আমার পায়ের ধুলো লইতে গিয়া দেখিলাম আমার মোজাতে হাত ঠেকিয়া তাহার বড় বাধা বোধ হইল। পরের দিন ভোরে সূর্য উঠিবার পূর্বে আমি ছাদে আসিয়া বসিয়াছি। দক্ষিণে বাগানের ঝাউ গাছগুলোর মাথার উপর দিয়া একেবারে দিকসীমা পর্যন্ত মাঠ ধুধু করিতেছে। পূর্ব দিকে বাঁশবনে ঘেরা গ্রামের পাশে আখের ক্ষেতের প্রান্ত দিয়া প্রতিদিন আমার সামনে সূর্য ওঠে। গ্রামের রাস্তাটা গাছের ঘন ছায়ার ভিতর হইতে হঠাৎ বাহির হইয়া খোলা মাঠের মাঝখান দিয়া বাকিয়া বহুদূরের গ্রামগুলির কাজ সারিতে চলিয়াছে। সূর্য উঠিয়াছে কিনা জানি না, একখানি শুভ্র কুয়াশার চাদর বিধবার ঘোমটার মতো গ্রামের গাছগুলির উপর টানা রহিয়াছে। দেখিতে পাইলাম বোষ্টমী সেই ভোরের ঝাপসা আলোর ভিতর দিয়া একটি সচল কুয়াশার মূর্তির মতো করতাল বাজাইয়া হরিনাম গান করিতে করিতে সেই পূব দিকের গ্রামের সম্মুখ দিয়া চলিয়াছে। তন্দ্রা ভাঙা চোখের পাতার মতো একসময় কুয়াশাটা উঠিয়া গেল এবং ওই সমস্ত মাঠের ও ঘরের নানা কাজকর্মের মাঝখানে শীতের রৌদ্রটি গ্রামের ঠাকুরদাদার মতো আসিয়া বেশ করিয়া জমিয়া বসিল। আমি তখন সম্পাদকের পেয়াদা বিদায় করিবার জন্য লিখিবার টেবিলে আসিয়া বসিয়াছি। এমন সময় সিঁড়িতে পায়ের শব্দের সঙ্গে একটা গানের সুর শোনা গেল। বোষ্টমী গুনগুন করিতে করিতে আসিয়া আমাকে প্রণাম করিয়া কিছু দূরে মাটিতে বসিল। আমি লেখা হইতে মুখ তুলিলাম। সে বলিল, কাল আমি তোমার প্রসাদ পাইয়াছি। আমি বলিলাম, সে কি কথা? সে কহিল, কাল সন্ধ্যার সময় কখন তোমার খাওয়া হয় সেই আশায় আমি দরজার বাহিরে বসিয়াছিলাম। খাওয়া হইলে চাকর যখন পাত্র লইয়া বাহিরে আসিল, তাহাতে কি ছিল জানি না, কিন্তু আমি খাইয়াছি। আমি আশ্চর্য হইলাম। আমার বিলাত যাওয়ার কথা সকলেই জানে, সেখানে কি খাইয়াছি না খাইয়াছি তাহা অনুমান করা কঠিন নহে, কিন্তু গোবর খাই নাই। দীর্ঘকাল মাছ মাংসে আমার রুচি নাই বটে, কিন্তু আমার পাচকটির জাতিকুলের কথাটা প্রকাশ্য সভায় আলোচনা না করাই সঙ্গত। আমার মুখে বিস্ময়ের লক্ষণ দেখিয়া বোষ্টমী বলিল,
যদি তোমার প্রসাদ খাইতেই না পারিব, তবে তোমার কাছে আসিবার তো কোনো দরকারই ছিল না। আমি বলিলাম, লোকে জানিলে তোমার উপর তো তাদের ভক্তি থাকিবে না। সে বলিল, আমি তো সকলকেই বলিয়া বেড়াইয়াছি। শুনিয়া উহারা ভাবিল আমার এইরকমই দশা। বষ্টমী যে সংসারে ছিল, উহার কাছে তাহার খবর বিশেষ কিছু পাইলাম না। কেবল এইটুকু শুনিয়াছি, তাহার মায়ের অবস্থা বেশ ভালো এবং এখনও তিনি বাঁচিয়া আছেন। মেয়েকে যে বহু লোক ভক্তি করিয়া থাকে সে খবর তিনি জানেন। তাহার ইচ্ছা মেয়ে তার কাছে গিয়া থাকে, কিন্তু আনন্দের মন তাহাতে সায় দেয় না। আমি জিজ্ঞাসা করিলাম, তোমার চলে কি করিয়া? উত্তরে শুনিলাম, তাহার ভক্তদের একজন তাহাকে সামান্য কিছু জমি দিয়াছে। তাহারই ফসলে সেও খায়, 5 জনে খায়, কিছুতে সে আর শেষ হয় না। বলিয়া একটু হাসিয়া কহিল, আমার তো সবই ছিল, সমস্ত ছাড়িয়া আসিয়াছি, আবার পরের কাছে মাগিয়া সংগ্রহ করিতেছি। ইহার কি দরকার ছিল বলতো? শহরে থাকিতে এ প্রশ্ন উঠিলে সহজে ছাড়িতাম না। ভিক্ষাজীবিতায় সমাজের কত অনিষ্ট তাহা বুঝাইতাম, কিন্তু এই জায়গায় আসিলে আমার পুঁথি পড়া বিদ্যার সমস্ত ঝাঁজ একেবারে মরিয়া যায়। বষ্টমীর কাছে কোনো তর্কই আমার মুখ দিয়া বাহির হইতে চাহিল না। আমি চুপ করিয়া রহিলাম। এখানে শেষ হচ্ছে রবি ঠাকুরের লেখা ছোট গল্প বষ্টমী এর প্রথম পর্ব। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।